সবাইকে আমন্ত্রণ ইস্ট সাউথ এশিয়ার বাংলা বৈঠকের আজকের আয়োজনে। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা বৈঠক করব বা আড্ডা দিব, যেটা যেভাবেই বলেন না কেন, সেটি আসলে ঐতিহ্যের কথা। ঐতিহ্য এমন একটি জিনিস যেটি মানুষে মানুষে আসলে তারা একেকজন একেক ভাবে এটিকে দেখেন। কারো দৃষ্টিকোণ হয়তো ব্যক্তিগত, কেউ কেউ মনে করেন ঐতিহ্য আসলে খুবই ব্যক্তিগত একটি জিনিস, যেটি প্রজন্ম থেকে প্রজন্মের কাছে অথবা একটি বংশের ধারাবাহিকতায় হাত বদল হয়ে কারো কাছে আসে, অর্থাৎ পারিবারিক পরিচিতি হিসেবে। কেউ কেউ মনে করেন এটি আসলে আমাদের যে ভাব ধারণা বা দর্শন বা যেটা আমাদের প্রথাগত যে বিষয়গুলো আমরা আমাদের যাপিত জীবনে ব্যবহার করে থাকি, সেটি হয়তো আমাদের ঐতিহ্যের অংশ। কেউ কেউ আবার বলেছেন সংস্কৃতি হচ্ছে ঐতিহ্যের অংশ। কেউ কেউ মনে করেন কোনো বস্তুগত একটি বিষয় হচ্ছে ঐতিহ্য। এমনি বিভিন্ন ধারণা থেকে যে ঐতিহ্যের প্রকাশ, সেটি নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করব। যার সাথে আলোচনা করব তার সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের আজকের অতিথি আরিফুর রহমান। আরিফুর রহমান একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। তিনি বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং আরিফের আহ, যদি আমি একটু তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলি, তিনি আসলে নৃতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন। অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে তিনি পাশ করেছেন, মাস্টার্স করেছেন। এবং এরপরে তিনি কিভাবে যেন আম, এই ফিল্ম মেকিং এর দিকে ঝুঁকে গেলেন, এবং শুধু যে ঝুঁকে গেলেন তা নয়, বাংলাদেশের প্রোডাকশনের যে কনসেপ্টটি, অর্থাৎ প্রডিউস করার যে বিষয়টি, সেটি নিয়ে তার অনেক বড় একটি কাজ রয়েছে, এবং বলা চলে যে তিনি আসলে এটিকে এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন ভিন্নভাবে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এর ক্ষেত্রে। এবং একই সাথে আরিফ এর পরে ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন, এবং তিনি বুসান এশিয়ান ফিল্ম স্কুল থেকে ফিল্ম প্রডিউসিং এ আহ, 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 একটি কোর্স এবং প্রোগ্রামে, গ্রাজুয়েশন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। তারপরে তিনি আন্তর্জাতিকভাবে তার যে প্রোডাকশন গুলো, তার যে ফিচার গুলো রয়েছে, সেটি নিয়ে পৌঁছে গেছেন সিঙ্গাপুর, স্টকহোম, হ্যাঁ, এখানকার আমাদের শেফিল্ড, সিয়াটল, বুসান, রটরডাম, লোকার্নে, এরকম অসংখ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। এটি আমাদের অত্যন্ত আনন্দের এবং একই সাথে গর্বের বিষয়। আরিফ, আপনার আরো দীর্ঘ যে পরিচিতি সেটি দেওয়ার আগে আপনার কথা একটু শুনে নেই। আপনি কেমন আছেন? ভালো আছি আমি, এবং ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যদিও আমি ক্যামেরার পেছনের মানুষ, কিন্তু তারপরও চেষ্টা করব আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। জি। অবশ্যই, ধন্যবাদ। আজকে আরিফ, শুধু আপনাকে একজন ফিল্ম মেকার হিসাবে আমি পরিচিতি করাতে চাই না আমার দর্শকদের কাছে। আপনি হয়তো জানেন যে আমাদের বৈঠকে কিন্তু আমরা অনেক ধরনের বিষয় নিয়ে আলোচনা করি, এবং আজকের যে বিষয়টি সেটি হচ্ছে ঐতিহ্যের ভাষা। আপনি যে ভাষায় কথা বলেন দর্শকদের সাথে, সেটি হচ্ছে ফিল্মের ভাষা, সেলুলয়েডের ভাষা। সেই সেলুলয়েডের ভাষায় আপনি যে বিষয়গুলোকে তুলে আনেন, তার কিন্তু বহুমাত্রিক, বৈচিত্র্যপূর্ণ একটি আমি কি বলবো, যে এক ধরনের দৃষ্টিকোণ আছে। এবং এটার দিক থেকে আপনার বিশেষ যে কাজটির জন্য আমি আসলে আপনার সাথে যোগাযোগ করেছি, সেটি হচ্ছে যে আপনার দুটি কাজ আমি বিশেষ করে খুবই আমার পছন্দের। একটি হচ্ছে কাচ্চি নিয়ে আপনি কাজ করেছেন, কাচ্চি বিরিয়ানি, এবং আরেকটি হচ্ছে সম্প্রতি আপনি যেটি করেছেন সন্দেশ নিয়ে। এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলার যে ঐতিহ্য, বাংলার যেভাবে আমরা সবখানে প্রদর্শিত করি, এটি সম্পূর্ণ ভিন্ন ধারার, ভিন্নভাবে বাংলাদেশের খাদ্যকে, যে খাদ্য আসলে আমাদের প্রাত্যহিক জীবনে ওতপ্রোতভাবে জড়িত, সেটিকে আপনি তুলে এনেছেন। আপনাকে যদি আমি একদম শুরুতে বলি যে আপনার দৃষ্টিতে ঐতিহ্য আসলে কি? আম, আমার কাছে মনে হয় ঐতিহ্য আসলে একটা একটা ওয়ার্ড দিয়ে ডিফাইন করা যাবে না। কারণ ঐতিহ্যের সাথে আর সবকিছুই সম্পর্কিত, মানে আমাদের হিউম্যান বিং, আমরা যে মানুষ, আমরা মানুষ কেন? কারণ সহজ কথাই বলি, যেমন আমরা যে খাবার খাই, আমরা খাবার ডেকোরেট করি। তো যেই খাবারটা আমরা খেয়ে ফেলি সেটা আমরা ডেকোরেট করি কেন? কারণ আমাদের আসলে যে মনন বা আমাদের যেই ফিলসফি বিহাইন্ড আওয়ার লিভিং, এভরিডে লিভিং, সেখানে আসলে অনেক ধরনের মোটিভেশন কাজ করে। সেখানে ডিজাইন থাকে, সেখানে ফিলসফি থাকে। শুধু মানে খাবার জন্য খাওয়া, বেঁচে থাকার জন্য বেঁচে থাকা, সেটা আসলে আমরা পারি না। যার কারণেই কিন্তু আসলে ধীরে ধীরে আমরা সমাজবদ্ধ হয়েছি, আমাদের সংস্কৃতি তৈরি হয়েছে, ভাষা তৈরি হয়েছে, সঙ্গীত এসেছে, আহ, শিল্পে
অন্যান্য যত মাধ্যম আছে সবগুলো এসেছে। তো আমার মনে হয় ঐতিহ্যকে আসলে শুধু মানে খুব খুব ন্যারোলি আমরা অনেক সময় বলি যে হ্যাঁ এটা আমাদের ঐতিহ্য, কিন্তু আসলে ঐতিহ্য আমাদের জীবনের অংশ, এবং জীবনের জন্য যা যা প্রয়োজন, যে যা আমাদেরকে অন্যান্য প্রাণীকুল থেকে আলাদা করে আমার মনে হয়, মানে আমাদেরকে অনন্য করে, সেইটারই একটা আহ দশা আপনি বলতে পারেন ঐতিহ্য। তো সেখানে আমি আসলে অনেক কিছু দেখি, আমি সহজে মানে একটা ওয়ার্ডে দেখি না। আপনি যেভাবে বললেন যে আমাদের যে প্রথাগত প্রাত্যহিক জীবনে যেভাবে ওতপ্রোতভাবে এক একটি বিষয় উঠে আসে, খাদ্য তো আর একটি অংশ, এবং একই সাথে আমরা বলি যে আমরা যে পোশাক পরি, হ্যাঁ, আমরা যেভাবে নিজেদের প্রকাশ করি, ভাষা, এর সবকিছুই আসলে আপনি ঐতিহ্যের অন্তর্গত বা ঐতিহ্যগত একটি সুদূরপ্রসারী প্রভাব থেকে এর প্রকাশটা হয় বলে আপনি মনে করেন। এখন একদম। আপনার কাজটা তো ফিল্ম মেকিং এ, আপনি হুম। সেলুলয়েডে আসলে এই ঐতিহ্যকে কিভাবে রূপান্তরিত করেন? কিভাবে এই ভাবনাগুলো আপনি ভাবেন? আহ যেমন মানে আমি আসলে একটু পেছনে যেতে চাই, যেমন আমি যখন নৃবিজ্ঞান পড়া শুরু করি তখন সিম্বলিজমটাকে বোঝা শুরু করি। মানে আমাদের সবকিছুর মধ্যেই প্রতীক খুব গুরুত্বপূর্ণ, এবং সেই প্রতীকের মধ্যে দিয়েই আসলে আমরা আমাদের হিস্ট্রি বা আমাদের আহ উম, যে কোনো ধরনের ন্যারেটিভ আমরা খুঁজে বের করতে পারি। তো আমার মনে হয় মানে সিনেমা বা সেলুলয়েডের যে স্ক্রিন, এটা অনেক বড় একটা ক্যানভাস, এবং সেখানে অনেক কিছু নিয়ে কাজ করা যায়। তো আহ, আমার যেটা মনে হয় যে সন্দেশ দিয়ে আমি এক্সাম্পল দিতে পারি, যে সন্দেশ তো আমরা নিয়ে জাস্ট হচ্ছে খেয়ে চোখ বন্ধ করে হয়তোবা ফিল করি হ্যাঁ এটা একটা অ্যামেজিং ফুড, বাট এটার পেছনে এই যে আহ, মানে আমাদের ডিজাইনের যে হিস্ট্রি, বা হচ্ছে আমাদের প্রকৃতির সাথে এটার যে সম্পর্ক, এবং নট অনলি দ্যাট, প্রিমিটিভ টাইম থেকে আমরা যে এখন একটা মডার্ন টাইমে যাপন করছি, এই কানেকশন গুলো কিন্তু আমি আমার কাজের মধ্যে, আমার ফিল্ম মেকিং আমি আনতে পারি, এবং সেটাই আমি এনেছি। যার কারণেই আমার মনে হয় সন্দেশটা দেখার পরে আমি অসম্ভব রেসপন্স পেয়েছি, কারণ মানুষ এই সিম্বল গুলোর সাথে কানেক্ট করতে পেরেছে, এবং এই একই একই সিম্বল তারা দেখে প্রতিদিন, তারা কখনো ফিল করে না, কখনো ভাবে না যে না এটার সাথে এটা সম্পর্কিত, একটার সাথে একটা, মানে কাঁথা সেলাই করে আমরা যেভাবে ঠিক একটা স্টোরিজ তৈরি হয় ছোট 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 নট দিয়ে বা ছোট ছোট সেলাই দিয়ে। তো এক্স্যাক্টলি আমার কাছে ফিল্ম মেকিংটা মনে হয় যে আমি থাউজেন্ডস অফ সিম্বলকে একখানে করে একটা স্টোরি বলি, এবং সেখানে আহ অনেকগুলো উইন্ডো, এবং এক একজন দর্শক এক একটা উইন্ডো খুলে তার মতো করে এটা ইন্টারপ্রেট করে। কিন্তু আমি কিন্তু যখন বানাই আমি অনেকগুলো উইন্ডো দিয়ে দিই, এবং এই কারণেই ফিল্ম মেকিংটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে ওয়ান অফ দা লাইক স্ট্রংগেস্ট মিডিয়াম বর্তমান সময়ের জন্য। চমৎকার! যেহেতু সন্দেশের কথা বললেনই, আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার সেই আম নির্দেশনায় আমরা এই সন্দেশের ভিডিওটি একটু দেখে আসি।
চমৎকার চমৎকার একটি পরিবেশনা। আমি বলবো যে আপনাদের করা এই যতগুলো প্রোডাকশন আছে এটি আমার একদম শীর্ষে অবস্থান করছে এই মুহূর্তে পছন্দের তালিকায়। থ্যাংক ইউ। যেভাবে আপনি সন্দেশ আমাদের খুবই কি বলবো যে আমরা সবসময় সন্দেশ খুব পছন্দ করি, দেখি তৈরি হয়, কিন্তু এই যে এক একটা ছাঁচে যে এক একটা জীবনের গল্প উঠে আসে, এক একটা পরিবারের কাহিনী উঠে আসে, এক একটা প্রজন্মের যে ভাবনাগুলো উঠে আসে, এটি আপনি কিভাবে দেখলেন? এভাবে এটা কিভাবে ডেভেলপ করলেন? সত্যি কথা বলতে মূল যে ভিশনটা আসলে আমি পেয়েছিলাম সেটা রিয়াজ হামিদুল্লাহ স্যারের কাছ থেকে। আহ, উনি প্রথম একটা বই আমাকে দেখিয়েছিলেন, নিমফিয়া থেকে প্রকাশিত সন্দেশ নিয়ে। তো ওখানে ডিজাইন গুলো কালেক্ট করা হয়েছিল আর্টিজানদের কাছ থেকে, এবং পরবর্তীতে সেটা আসলে আমাদের ফ্যাশনে চলে আসে। আপনি এখন আমাদের এই বর্তমান সময়ে যে কোনো ধরনের পোশাকে যত ধরনের মোটিভ দেখেন, বিশেষ করে আড়ং অথবা যাত্রা অথবা এই ধরনের যত মডার্ন প্লেস আছে যেখানে পাওয়া যায় এই পোশাকগুলো, এর ইন্সপিরেশন কিন্তু এই সন্দেশের ডিজাইন। তো সেটাকে আমি আরেকটু পেছন থেকে শুরু করি, লাইক এটা এটার শুরুটা কোথায় আসলে? এটা শুরুটা আসলে গল্পে, মানে আমাদের দাদা দাদি নানা নানি তারা তো আসলে আমাদেরকে ছোটবেলা থেকেই গল্প শুনিয়ে শুনিয়ে বড় করে। তো এই তারা যখন গল্প বলে তখন কোনো না কোনো কাজ তারা করতে থাকে, সেটা পিঠা হোক, সেটা কাঁথা হোক, সেটা ঘরের যখন হচ্ছে তারা একটু গোবর লেপে দিচ্ছেন, তারপর ওখানে যখন তারা খেজুরের কাঁটা অথবা কোনো কিছু টাচ করছেন, তখন আসলে ওটা স্টোরি হয়ে যায়। বিকজ তারা সবসময় স্টোরি বলতে পছন্দ করে। এবং আপনার যদি অভিজ্ঞতা থাকে গ্রামে বড় হওয়ার, তাহলে আপনিও জানবেন যে এই স্টোরিগুলো থেকেই আসলে এক ধরনের ইন্সপিরেশন আসে টু ট্রান্সফর্ম দ্য ডিজাইন ইন ডিফারেন্ট প্লেসেস। তো সেইটার ইন্সপিরেশনটা আসলে কোথায়, আমি অনেক চিন্তা করে দেখলাম নেচার। যেমন আপনি ট্রান্সফরমেশন গুলো দেখবেন ভিডিওতে, যে গাছের পাতা থেকে, কানের দুল থেকে, তারপর সন্দেশের ছাঁচের মধ্যে, মানে একটা থেকে আরেকটা ট্রান্সফর্ম হচ্ছে। এবং এটা মানে ওই যে আমি বললাম ঐতিহ্য আসলে শুধু একটা বিষয় না, তো এখানে এই একই রকম ভাবে আমি যদি লাস্ট ফ্রেমটা দেখি, যে মডার্ন একটা সেটিং এ একজন মডেল ফটোশুট হচ্ছে, এবং তার জামার ভেতরে যেই ফুলটা, এটা আসলে হয়তোবা শিউলি ফুল অথবা সন্দেশের একটা গোল ফুল, এবং সেটার সূত্রপাত হচ্ছে নেচার থেকে। এবং তারও পেছনে গেলে আমাদের আমাদের হচ্ছে হিস্ট্রি, মানে আমাদের দাদা দাদি নানা নানি তাদের মুখের গল্প থেকেই কিন্তু এগুলো আসছে। তো আমার আমার মনে হয়েছে আমি যেটা মার্চ করতে পেরেছি, আর কিছু না, মানে আমি জাস্ট হিস্ট্রিটাকে গল্পের মাধ্যমে, সিম্বলের মাধ্যমে অবশ্যই, একসাথে। অবশ্যই, এবং চমৎকার ভাবে সেটি করেছেন। যেমন এই 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 ধরনের প্রোডাকশন থেকে বা এই ধরনের কাজ থেকে যে জিনিসটি বারবার উঠে আসে সেটি হচ্ছে যে আমাদের ঐতিহ্য কিন্তু খালি অতীতের কথা বলে না, অতীতকে বর্তমানে আপনারা কিভাবে সেটিকে বহন করছেন, ধারণ করছেন, এবং কোন কোন পর্যায়ে আসলে সেই অতীতটি আমাদের প্রথাগত জীবনে, আমাদের ব্যবহারিক জীবনে জড়িয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি। সেটির আসলে আপনার এইভাবে ঐতিহ্যকে আমরা লালন করছি বা প্রকাশ করছি। এবং আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, সেটি আপনি যেটি করেছেন, যে আমরা দেখেছি যে বাংলাদেশে বরাবরই যে এই যে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের যে সহাবস্থান, সেটি যে কতখানি গুরুত্বপূর্ণ, এবং আমাদের ঐতিহ্য ধারণে লালনে তারা যেভাবে তাদের এই যে ধর্মীয় বিষয়গুলোকে কখনো সামনে আনেননি, বরং তারা এই যে এই দেশটাকে তারা যে ভাগ করে নিয়েছেন, এটিও আপনি খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন, এবং এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা এটা খুবই ইন্টেনশনালি করা। এবং আমার শুধু এই কাজ না, আমার শুরু থেকে এখন পর্যন্ত যত কাজ হয়েছে এবং হবে ভবিষ্যতে, সবগুলো কাজের মধ্যে কোথাও না কোথাও এটা খুব স্ট্রংলি থাকবে। যে আসলে মানে ইটস অ্যাকচুয়ালি সেলিব্রেশন অফ লাইফ। এখন লাইফ যদি আসলে একটা নিউট্রাল টার্ম হয়, তাহলে সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য একই। এবং আমরা যদি ঐতিহ্যের কথা বলি, সংস্কৃতির কথা বলি, তাহলে এটা ইউনিফাইড হওয়া উচিত, সবার জন্য সমান হওয়া উচিত। এবং আমাদের ফিল্ম মেকারদের এটা একটা পাওয়ার। আমরা চাইলেই আমরা মানে যেটা আসলে উইজডম হওয়া উচিত, যেটা আসলে ভিশন হওয়া উচিত, সেটা বাস্তবে থাক বা না থাক, আমরা কিন্তু ওই জগৎটা তৈরি করতে পারি। যে কোনো
এটা খুবই হয়তোবা রাফ শোনাবে, যে কোনো মিথ্যাকে আমরা অনেক সুন্দর সত্য করে দেখাতে পারি, এটাই কিংবা আমি আমাদের যদি পাওয়ার। বলি যে যেকোনো কল্পনাকে আপনারা বাস্তব করতে পারেন। একদম একদম যেকোনো যেকোনো অসুন্দরকে চোখে আঙুল দিয়ে আপনারা দেখিয়ে দিতে পারেন। যেকোনো একদম। অসঙ্গতিকে আপনারা বলতে পারেন যে এটি ভুল না শুদ্ধ। এভাবে বললেই বরং আমার কাছে মনে হয় হ্যাঁ, যে ফিল্ম মেকিং এর সবচেয়ে আপনি বড় আপনি আরো সুন্দর বিশেষত্ব। করে বললেন। হ্যাঁ, না, একই একই কথা। আমি একটু ভিন্নভাবে বললাম। আপনার যে কাজটি, এই কাজটি আপনি করেছেন সেখানে আমরা শেষে দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ এম্বাসি ইন হেগ এদের জন্য আপনারা এই পরিবেশনাটি করেছেন। এর আগে বাংলাদেশ এম্বাসি, শ্রীলঙ্কার বাংলাদেশ এম্বাসির জন্য আপনারা কাজ করেছেন। এবং এই যে এম্বাসি গুলোর মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশের দূতাবাস যারা দূত হয়ে বিভিন্ন দেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, তাদের সাথে আপনাদের সংযোগটা কিভাবে হলো? ইন্টারেস্টিংলি এই এটা সূত্রপাত হয়েছিল আমাদের কাজের মাধ্যমে। আমাদের প্রথম সিনেমা মাটির প্রজার দেশে, ফুল লেন্থ ফিচার ফিল্ম, আমরা প্রায় 5 বছর সময় নিয়ে বানিয়েছিলাম এবং বাংলাদেশে এটা আমরা রিলিজ করেছিলাম 2018 সালে। তারপর এবং এই রিলিজ করার আগ পর্যন্ত মোটামুটি 20টার থেকে বেশি ফেস্টিভ্যালে এটা যায় এবং বেশ কিছু পুরস্কার পায়, এবং বাংলাদেশে সমস্ত পেপার পত্রিকাতে খুব ভালো রিভিউ আসে। তারপর যেটা হয় যে রিয়াজ হামিদুল্লাহ স্যার উনি আমাদের সাথে যোগাযোগ করেন যে শ্রীলঙ্কাতে উনি একটা ফেস্টিভ্যাল করেন বাংলাদেশের ছবি নিয়ে, এবং সেখানে তিনি মাটির প্রজার দেশে দেখাতে চান। তো এটা শুনে আমরা খুব খুশি হয়ে যাই। তো আমরা বলি হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের ছবিটা দেব। তো তারপর ছবিটা ওখানে দেখানোর পর ওখানে খুব ভালো আহ, মানে রেসপন্স পাই। এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে শ্রীলঙ্কান ন্যাশনাল টেলিভিশনে এই মাটির প্রজার দেশে দেখানোর একটা প্রস্তাব আসে স্যারের কাছে। উনি যোগাযোগ করেন এবং উনি বলেন যে শ্রীলঙ্কান ন্যাশনাল টিভি বাংলাদেশের এই ছবিটাকে তাদের ভাষায় সাবটাইটেল করে দেখাতে চায়, এবং এটা হবে তাদের জাতীয় টেলিভিশনে প্রথমবারের মতো অন্য ভাষার কোনো ছবি প্রচার প্রচার করা হবে। তো এটা শুনে তো মানে আমরা মানে অবাক হয়ে যাই যে এটা তো একটা মাইলস্টোন হবে। তো তারপর আমরা ছবিটা দেই এবং ন্যাশনাল টেলিভিশনে শ্রীলঙ্কাতে প্রচার হয়। তো তারপর একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয় স্যারের সাথে। এবং একটা ব্যাপার খুব সিঙ্কড হয়, সেটা হচ্ছে যে আমি যেভাবে ভাবি বা আমাদের গুপি বাঘা ঠিক যে বিষয়গুলো নিয়ে কনসার্ন থাকে সবসময় কাজের ক্ষেত্রে, খুব সেন্সিবল কাজ আমরা করি। এবং আমরা চেষ্টা করি আমাদের কাজগুলোর মধ্যে, মানে এটা তো একটা এন্টারটেইনিং একটা মিডিয়াম, বাট এট দ্য সেম টাইম আমরা চেষ্টা করি যে নিচের লেয়ার গুলোতে যেন খুব কনসিয়াসলি কিছু আহ মানে আমাদের কিছু ফিলসফি আমরা যেন প্রকাশ করতে পারি, যেটা আসলে এন্টারটেইনমেন্টটাকে নষ্ট করবে না, বাট এট দ্য সেম টাইম মানুষের আনকনসিয়াস মাইন্ডে ওটা থেকে যাবে। তো তখন আমরা একসাথে কাজ করা শুরু করি এবং আমরা কাচ্চি করি, তারপর সন্দেশ করি, এবং সামনে নিশ্চয়ই আমরা আরো একসাথে অনেক কাজ করবো। অবশ্যই। যেহেতু আপনি মেনশন করলেনই আপনার যে প্রোডাকশন কোম্পানি, আপনাদের যে প্রোডাকশন কোম্পানি গোপী বাঘা প্রোডাকশন, চমৎকার জি। একটি নাম, গোপী বাঘা। আহ, এই প্রোডাকশন হাউস সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন। আহ, এটা আসলে মানে যতটা না কোম্পানি, তার থেকে অনেক বেশি একটা প্ল্যাটফর্ম। কারণ আমরা মানে এক ধরনের এটা আমাদের ভয়েস। আমরা যে ফিল্ম বানাই বা আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়েছি, এখানে আমরা যারা কাজ করি, রাজশাহী ইউনিভার্সিটি থেকে আছে, চিটাগাং ইউনিভার্সিটি থেকে, জাহাঙ্গীরনগর থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে। সো এটা একটা জায়গা যেখানে আমরা যা শিখলাম সেটা যেন আমাদের কাজের মধ্যে রিফ্লেক্ট করতে পারি, এবং যে কাজটা করে আমরা আনন্দ পাই, তৃপ্তি পাই, সেই কাজের সাথে থাকতে পারি। তো এই জন্য আমরা এটাকে বলি একটা প্ল্যাটফর্ম, গুপি বাঘা প্রোডাকশনস। এবং আমরা চেষ্টা করি, আমাদের তো মানে মানে ভাতও খেতে হবে, সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু আমরা চেষ্টা করি যে যে কোনো কাজে, ক্লায়েন্টের কাজও যদি হয়, কমার্শিয়াল কাজও যদি হয়, আমরা কনসিয়াসলি চেষ্টা করি যে ক্লায়েন্ট হয়তো ভাববেই না যে এখানে ডিফারেন্ট কিছু করা সম্ভব। আমরা ওইটাকে খুব মানে সাটল ভাবে ওটাকে আমরা পুশ করি, এবং আমরা ক্লায়েন্টকে ডিরেক্টলি না বলেও আমরা ওইটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। এর পাশাপাশি আমরা ইন্ডিপেন্ডেন্টলি অনেক প্রোডাকশন করি। এবং আমাদের গুপি পাখা সবসময় খোলা থাকে, যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, ইয়াং ফিল্ম মেকার, গল্পকার, রাইটার, যে কেউ আমাদের এখানে আসতে পারে। এবং আমরা বলি যে আমাদের যা কিছু আছে, প্যানেল হোক, ইকুইপমেন্ট হোক, কারণ এটা একটা কস্টলি মিডিয়াম। তো আমরা আমরা এখানে সবাইকে ডাকি যেন উই ক্যান শেয়ার আওয়ার রিসোর্সেস, মানে আমাদের ইকুইপমেন্ট ব্যবহার করতে পারবে যে কেউ।
যে কেউ এসে তাদের আইডিয়া আমাদেরকে পিচ করতে পারবে, এবং আমরা কোলাবোরেট করতে খুবই ওপেন থাকি। তো যার কারণে আমরা অসংখ্য ছোট ছোট ফিল্ম বানাই। ইয়াং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের কাজ আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে শোকেস করি। যেমন কিছুদিন আগে আমরা সিল ডিল নামের একটা ছবি দেখিয়েছি, যেখানে মূলত অ্যারেঞ্জ ম্যারেজটাকে একভাবে প্রশ্নবিদ্ধ করা হয়, এবং মেয়েদেরকে যেভাবে দেখে, বাজারে যেভাবে মাছ টিপে টিপে মানুষ দেখে, ঠিক ওই রকম করে একটা মেয়ে যখন বিয়ে হয় তখন তাকে এসে দেখে এই সময়ে এসেও, সেটা নিয়ে ওই ছবিটা ছিল। তো এরকম আমরা অসংখ্য কাজ করি দেশে এবং বিদেশে। গোপী বাঘার প্ল্যাটফর্মে আপনারা বলেছেন যে পর্দায় সত্যজিৎ যেমন গোপী বাঘার এক ধরনের কেমিস্ট্রি, এক ধরনের ম্যাজিক্যাল মোমেন্টস তৈরি করেছেন। আপনাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের সেলুলয়েডের জীবনে, বাঙালিদের জীবনে আমরা যে যে বিষয়গুলো নিয়ে ভাবি, চিন্তা করি, সে ধরনের এক ধরনের ম্যাজিক্যাল সেই ক্রিয়েশন অথবা সেই ম্যাজিক্যাল মোমেন্ট গুলো আপনারা তৈরি করতে চান দর্শকদের জন্য। তো এই একটু আগে আপনি যে বললেন আপনাদের এই যে অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে আপনাদের কাজগুলো, আমি দেখেছি যে আপনাদের কাজগুলো কিন্তু আপনারা মেয়েদের নিয়ে প্রচুর কাজ করেছেন, এবং এটা খুবই ইন্টারেস্টিং যে এই কাজগুলো কিন্তু অনেক অনেক ধরনের সমাজ সচেতন করে গড়ে তোলা, এবং যেই কনসেপ্ট গুলো, যেই বিষয়গুলো আসলে আমরা সচরাচর এড়িয়ে যাই, ভাবি না, হয়তো ভাবি কখনো কখনো কিন্তু আসলে বুঝি না কিভাবে প্রকাশ করতে হয়, সেগুলো, সেই বিষয়গুলো আপনাদের এখানে অনেক বেশি মানে হাইলাইটেড হয়, অথবা এটাকে আপনারা তৈরি করেন বিষয় হিসাবে। আপনার একটি আপনাদের আসলে আরেকটি প্রযোজনা এবং নির্দেশনায় আরেকটি ছোট্ট বিষয় আছে, আমাদের কন্যারা। আমি ওই ভিডিওটি আমার দর্শকদের দেখিয়ে আবার এই আলোচনায় ফিরে আসছি। টুনির জগৎ এখন কল্পনার রঙে আঁকা। বাবার ভালোবাসা, বন্ধুদের সাথে খেলা আর মায়ের আদরে মোড়ানো টুনির প্রতিটি দিন। শৈশবের সরলতা ওকে স্বপ্ন দেখায়, ও হৃদস্পন্দন সীমানাহীন অনুপ্রেরণায় আসক্ত। ও কি পারবে এই অনুপ্রেরণাকে বাস্তবে রূপ দিতে? টুনির এই স্বপ্নের মতো শৈশব আর কতদিন থাকবে? They win it, Bangladesh, and they win it in style. They're in the final. What a performance! What a রিনি একটি সুখী মেয়ে, পাড়া দাপিয়ে বন্ধুদের সাথে খুনসুটি করে ওর দিন কাটে। জীবনের ছোট ছোট সফলতা ওর আত্মবিশ্বাস বাড়ায়, ভবিষ্যতের বড় স্বপ্ন দেখায়। রিনি মনে করে না পৃথিবীতে এমন কিছু আছে যা রিনির পক্ষে অসম্ভব। কিন্তু একদিন হঠাৎ করে সব বদলে যায়। রিনির অসীম সম্ভাবনা বাক্সবন্দী হয়।
রিনি কি জানে সামনে তার জীবনে কি ঘটতে যাচ্ছে? এমন একটা সময় রিনির বিয়ে হলো যখন তার শরীর মন কোনোটাই এতটুকু প্রস্তুত নয়। কেউ কি কল্পনা করতে পারবে কোমলমতি রিনির মনে এখন কি চলছে? আজকে জোনাকির জন্মদিন। সদ্য সরু সেই শিশু নিজের গর্ভে ধারণ করছে আরেক শিশু। জোনাকির কথা ছিল এখন পড়ালেখা করা, বন্ধুদের সাথে অভিমান করা, কিন্তু অনেক তাড়াতাড়ি জোনাকিকে ছোট থেকে বড় হয়ে যেতে হলো। বাল্যবিবাহের কারণে শিশুর মন এবং শরীরে দীর্ঘস্থায়ী প্রভাব পড়তে পারে। যেসব কন্যা শিশুর বিয়ে 18 বছরের আগেই হয়ে যায় তাদের অপরিণত বয়সের গর্ভকালীন জটিলতা দেখা দিতে পারে। সন্তান জন্মদানের সময় যে কোনো বিপদ, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। চমৎকার আরেকটি পরিবেশনা যেটি আপনি বাল্য বিবাহ নিয়ে আপনারা করেছেন, এবং আমরা অনেকেই হয়তো জানি, অনেকেই হয়তো জানি না যে বাংলাদেশ কিন্তু দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ বাংলাদেশে বাল্য বিবাহ হয়ে থাকে এবং বিশ্বে চতুর্থ বাল্যবিবাহের দিক থেকে, যেখানে আসলে আমরা নারী ক্ষমতায়নের দিক থেকে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হচ্ছি, বাংলাদেশ একই সাথে বাল্যবিবাহে কিন্তু অনেকখানি পিছিয়ে পড়ছে। একটি অত্যন্ত সময়োপযোগী একটি ভিডিও, এবং এই ভিডিওটি আপনারা কিভাবে ব্যবহার করেছেন? ওইটা একটু আগে যেটা বললাম যে যখন আমরা কোনো কাজ করি যেটা অন্যের জন্য, তখন আমরা চেষ্টা করি তাদের যে ধরনের ডিমান্ড থাকে সেটাকে আমাদের মতো করে একটা আউটপুট দিতে। তো এটা আসলে আমাদের নিজেদের কাজ না, আমরা ক্লায়েন্টের জন্যই করেছি, ওয়ার্ল্ড ব্যাংকের একটা কাজ ছিল। তো তখন আমরা তাদেরকে প্রপোজ করি যে ঠিক ডকুমেন্টারি স্টাইলে, মানে ইনফরমেটিভ স্টাইলে গেলে যেটা হয়, মানুষ আসলে মানে ইমোশনালি ফিল করে না এই প্রবলেমটার সাথে। তো এখানে যেহেতু আমি 3টা ক্যারেক্টারের গল্প বলছি এবং আমাদের বাড়িতে আমরা সবসময় এই 3 বয়সের মেয়েদেরকে দেখি, তো খুব সহজেই আমরা ফিল করতে পারবো। আমার ছোট বোনটা যদি হয় ওর মতো, রিনির মতো বা জোনাকির মতো, তাহলে খুব সহজেই সেটা আমাকে মেন্টালি ইমোশনালি এফেক্ট করবে, এবং আমি হয়তো চিন্তা করবো ওই মুহূর্তে এটা দেখার পর যে না, আমি আসলে যেটা করছি সেটা খুব আনফরচুনেট হবে যদি আমি এটা করি। তো সেখান থেকে আমরা যখন প্রেজেন্টেশনটা দেই, তারা আমাদের কনসেপ্টটা বুঝতে পারেন এবং আমাদেরকে স্বাধীনতা দেন যে ঠিক আছে, আপনারা আপনাদের মতো করেই করেন। তো এটা একটা অনেক বড়, মানে আমাদের জন্য খুব সুখকর ছিল যে আমরা যা করতে চেয়েছি সেটা করেছি, এবং এই কাজটা বাংলাদেশের মোটামুটি সব স্কুলগুলোতে দেখানো হয়েছে, এবং অনেক মেয়েরা ওখানে কেঁদে দিয়েছে অন স্পট, তারা দেখতে গিয়ে কেঁদে দিয়েছে। তো তার মানে জীবনের সাথে এটাকে
মিল হ্যাঁ, খুঁজে পেয়েছে এবং তাদের কাছে মনে হয়েছে যে এটি আসলে অত্যন্ত বাস্তবসম্মত রাইট। এক ধরনের পরিবেশনা তাদের জীবনের, তাদের পরিবেশের। এবং আমার কাছে যে জিনিসটি খুব ভালো লাগলো যে আপনারা চেষ্টা করেছেন, এখন পর্যন্ত প্রায় 250-র মতো প্রজেক্ট আপনারা ডেলিভার করেছেন বিভিন্ন ভাবে তাদেরকে এই যে সোশ্যাল একটা মেসেজ, অর্থাৎ সামাজিক একটি বার্তা যে আপনারা পৌঁছে দিতে যাচ্ছেন, আপনাদের দায়িত্ব, সামাজিক দায়বদ্ধতা বা সামাজিক দায়িত্ববোধ থেকে আপনারা মানুষের জীবনের গল্পগুলোকে আসলে তুলে ধরছেন এবং সেই রাইট। বাস্তব পুরো চিত্রটি আপনি আপনার এই ফিল্মের ভাষায়, সেলুলয়েডের ভাষায় আপনি সেটি রূপান্তর করছেন। এই কাজটি নতুন প্রজন্ম হিসাবে আপনারা কেন বেছে নিলেন? কেন আপনাদের কাছে মনে হলো যে আসলে এই রাস্তায় হাঁটতে হবে? মানে তথাকথিত সেই কি বলে, যেটাকে বলে পপুলিস্ট যে অ্যাপ্রোচ, সেটি কেন আপনারা নিলেন না? এইটা এটা বলতে গেলে আসলে আমার আরেকজন পার্টনার, ক্রিয়েটিভ পার্টনার, ওর কথা বলতে হবে। ওর নাম বিজন। আমরা মানে গুপি বাঘা নামটা আসলে ওখান থেকেই মানে আমরা পাই। সেটা যখন গুপি এবং বাঘা, আমি এবং বিজন, আমরা দুজন আসলে ওরকম একটা মানে জোড়া। সো আমরা একসাথে কাজ শুরু করি 2009 থেকে। এবং ও ইউএসএ তে থাকে। আহ, ও পড়তে গিয়েছিল ফিজিক্স, কিন্তু সেখান থেকে এখন ইউসিএলএ তে এমএফএ কমপ্লিট করেছে ডিরেকশনের উপর। তো তারপর যেটা হয়, ও ফেরত আসে বাংলাদেশে এবং আমরা একসাথে মাটি পূজার দেশে করি। আমি প্রডিউসার হিসেবে কাজ করি, ও রাইটার ডিরেক্টর হিসেবে কাজ করে। এবং আমরা তখন ঠিক করি যে মাটি পূজার দেশের যে ইম্প্যাক্ট ছিল সোসাইটিতে এবং মানুষের মধ্যে, তো সেটা দেখে আমাদের মনে হয় আমাদের এই কাজগুলো কন্টিনিউ করা উচিত। যে কাজটা দেখে মানুষ ফিল করবে এবং তাদের মধ্যে ইম্প্যাক্ট থেকে যাবে। ইউজুয়ালি কি হয়, আমরা একটা কাজ দেখি, দেখার পরে ওইটা ওই মুহূর্তেই শেষ। এবং বর্তমান সময় তো এটা আরো বেশি। আমাদের এখন আর রিমোট কন্ট্রোল চাপতে হয় না, আমরা জাস্ট স্ক্রল করি। তো স্ক্রল করে হয়তো বা 3 সেকেন্ডের জন্য একটা ভিডিও দেখি, এন্ড দেন ওই 3 সেকেন্ড দেখার পর ওইটাও আমাদের মাথায় 4 নম্বর সেকেন্ডে গিয়ে আর আমাদের মাথা নিতে পারে না। আমরা তখন আবার নতুন কোনো ভিডিওর খোঁজে নিচের দিকে যাই। সো এটাকে কনফ্রন্ট করার জন্য আমার মনে হয় যে আমরা একসাথে ডিসিশনে যে আমরা যাই করি না কেন, আমাদের কাজগুলো ইম্প্যাক্টফুল হতে হবে। এবং যারাই আমরা গুপি বাঘাতে কাজ করি, আমাদের টিম মেম্বারদের সবার মধ্যে এটা রীতিমতো ওয়ার্কশপ করে আমরা রেডি করি। আমাদের কন্টিনিউয়াসলি স্কুলিং চলে। আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস হয় এবং আমরা এখন জুমে ক্লাস করি। এবং আমাদের ক্লাসের মূল বিষয়টা থাকে এইটাই, যে আমরা কাজ তো করতেই পারি, যে কেউ কাজ করতে পারি, কিন্তু কাজগুলো যেন আসলে কোনো একটা মোটিভেশনের মাধ্যমে হয়। এই কাজগুলো যেন খুব ইন্টেন্স হয়। এই কাজগুলোর পেছনে যেন কোনো উদ্দেশ্য থাকে। মানে শুধু কাজ করার জন্য কাজ করা হলে আমরা যে কেউ রেগুলার চাকরি করতেই পারি 10টা 5টা, যেটা আমাদের বাবা মারা চান। কিন্তু এই কাজগুলো করার পেছনে আমাদের মানে জীবনের মোটিভেশনটা খুব ইম্পর্টেন্ট। তো এই কারণে আমরা এই কাজগুলো কন্টিনিউয়াসলি করছি। এবং আমি বিজন, আমরা দুজনেই ডিসাইড করেছি যে আসলে মানে ডেফিনেটলি চাকরি খুব ইম্পর্টেন্ট, কিন্তু এমন কিছু কাজ করতে চাই যেটা করে আমরা কিছু না কিছু চেঞ্জ আনতে পারবো, কোনো না কোনো একটা ইম্প্যাক্ট আনতে পারবো। একজন দর্শকের মনেও যদি বিন্দু মাত্র চেঞ্জ আসে বা মোটিভেশন আসে, তাহলে সেটা সফল। তো এই কাজগুলো খুব কম হয়। এই কারণে একদিক থেকে আবার আপনি যদি কমার্শিয়াল অ্যাসপেক্টে বলেন, তাহলে একভাবে বলা চলে যে হ্যাঁ, এইদিকে কেউ কাজ করে না, এই জন্য আমরা কাজ করি এবং আমরা সুযোগ পাই বেশি। বাট আমার মনে হয় যত বেশি এই ধরনের কাজ হবে, আমাদের কম্পিটিটর বাড়বে, আমরা খুশি। কারণ আমরা সেটাই চাই। না, এটা আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের কাজগুলো দেখে, যে ছোট ছোট কাজগুলো আপনারা করেছেন, যে বিষয়গুলো আসলে আমাদের হৃদয়ের খুব কাছাকাছি। হ্যাঁ, আমাদের আসলে অনেক সময় যেটা হয়, আমরা যেটা পশ্চিমে দেখি যে এখানে অনেক ধরনের রিসোর্স আছে, আপনি কোনো না কোনো ভাবে রেফারেন্স পয়েন্ট হিসাবে কোনো না কোনো রিসোর্স আপনি ওখানে যেতে পারবেন বা রেফারেন্স হিসাবে আপনি সেই বিষয়গুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু বাংলাদেশে কিন্তু তথাকথিত রিসোর্স গুলো আমরা একটা নির্দিষ্ট সময়ে দেখি। হ্যাঁ, এর পরের দিকে যে প্রোডাকশন গুলো, এগুলো কিন্তু খুবই সীমিত। সব হুম। সময় সেই কাজগুলো দেখা যায় না। সেখানে আপনারা এক ধরনের পরিবর্তনের দূত হিসাবেই এসেছেন। আমি বলবো যে ইউ আর দোজ চেঞ্জ মেকার্স, যারা কোনো না কোনো ভাবে চেষ্টা করছেন যে এই দৃষ্টিভঙ্গিটি কিভাবে বদলানো যায়। প্রত্যেকটা কাজের যেন একটা গূঢ় অর্থ থাকে। যে গূঢ় অর্থ দিয়ে আসলে আমরা আমাদের সমাজকে, ওই যে 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 ভাবনা থেকে আসলে শুরু করেছি আজকের অনুষ্ঠান, যে ঐতিহ্যকে আসলে আমরা লালন করতে পারি, প্রতিফলিত করতে পারি। আপনার আম, এবং আপনাদের বিষয় আঙ্গিকে মানুষ একটি অনেক বড় মানে ফোকাস থাকে। হ্যাঁ, আপনারা যে বিভিন্ন বিষয় আনেন, সেখানে কিন্তু আমাদের সাধারণ
জীবনের যে প্রান্তিক মানুষ যারা রয়েছেন, প্রান্তিক মানুষের তৃণমূল পর্যায়ের যে কাজগুলো রয়েছে, হ্যাঁ, সেই কাজগুলো কিন্তু আপনারা কোনো না কোনো ভাবে আমি দেখছি যে আপনারা তুলে আনার চেষ্টা করছেন। যে বিষয়গুলো আসলে তাদের দৈনন্দিন জীবনে এক ধরনের, তাদের নিস্তরঙ্গ জীবন ঠিক বলা যাবে না, যে নিস্তরঙ্গ জীবনের এক ধরনের অচলায়তন থাকে না, সেই অচলায়তন ভর করার বিষয়গুলো আপনারা এক একটি করে তুলে আনেন, হয়তো কোনো সেটিকে ভিন্ন মাত্রা দেবার লক্ষ্যে। তো এই যে মানুষদেরকে বেছে নেওয়া, বিশেষ করে প্রান্তিক মানুষদেরকে বেছে নেওয়া, সেটি কেন? এটার কয়েকটা কারণ আছে। এর মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে মানে ক্যামেরা কিন্তু খুব টেকনিক্যাল একটা ব্যাপার। আপনি ক্যামেরায় যখন কাউকে ফিল্ম করবেন, তখন মানে সে যেমনই হোক, ক্যামেরার সামনে খুব কঠিন হয়ে যায় তার নিজেকে লুকানো, মানে সে লুকাতে পারে না। এবং মানে সিনেমার পর্দায় আপনি কখনো কোনো মিথ্যা বললে সেটা ধরা পড়ে যায়। তো আমাদের আমাদের যে কোনো কাজে আমরা চেষ্টা করি মানুষকে রিপ্রেজেন্ট করতে। এবং বেশিরভাগ কাজ যেহেতু আমরা ঢাকার বাইরে, গ্রামে গঞ্জে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে করি, তো তখন একটা ব্যাপার আমরা খেয়াল করি যে গ্রামের মানুষরা, ওরা ক্যামেরার সামনে কখনোই মানে ফেক কোনো কিছু করতে পারে না, চাইলেও পারে না। মানে এটা খুবই ইন্টারেস্টিং। আপনি যদি তাদেরকে বলেন যে একটা ফেক হাসি দেন, এই জায়গাটাতে আপনাকে একটা হাসি দিতে হবে, উনি কিন্তু মানে ওই ফেক হাসিটা দিতে জড়তা পারবেন না। থাকে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো ওইটার মধ্যে আপনি এক ধরনের মানে ক্ল্যারিটি পাবেন, যেটা মানে আমরা যারা শহরের মানুষ, কোট আনকোট, এখানে খুব কঠিন। এখানে আপনি মানে একজন মানুষের ট্রু ইমোশন বা রিয়াকশনটা বের করতে গেলে আপনার জন্য অনেক কঠিন হবে। এবং আমরা যেহেতু ফ্যাক্ট নিয়ে বেশি কাজ করি, ফ্যাকচুয়াল ওয়ার্ক বেশি করি, সো আমাদের জন্য রিয়ালিটিটা খুব জরুরি টু ক্যাপচার। তো এই কারণেই আমরা মানে যে কোনো কাজ সুযোগ পেলেই চেষ্টা করি যে না, এটার গল্পের প্লটটা এমন হবে যে যেখানে আমি অথেন্টিক মানুষদের নিয়ে কাজ করতে পারবো। এবং আমাদের ম্যাক্সিমাম কাজের যারা পাত্রপাত্রী, তারা হচ্ছে বেশিরভাগই হচ্ছে সাধারণ মানুষ। মানে আমরা চেষ্টা করি তাদেরকে দিয়েই কাজটা করানোর জন্য, কারণ তাহলে ইউ ক্যান ফিল দ্য রিয়াকশন ট্রুলি। তো ওই কারণেই প্রান্তিক আরো বেশি মানুষদের। বাস্তবসম্মত হয়, তাই না? রাইট। আপনাদের আরেকটি কাজ, ফেসেস অফ ডেল্টা, আমি আমার দর্শকদের উদ্দেশ্যে এই পর্যায়ে একটু দেখাতে চাই। ঠিক। আরেকটি চমৎকার পরিবেশনা। যাদের দেখলে বা যে বিষয়গুলো দেখলে মনে হয় যে এরা তো আমাদের, এরাই তো বাংলাদেশ, যাদেরকে আসলে সচরাচর আমরা দেখি কিন্তু হয়তো মানে কখনো এভাবে গভীরভাবে দেখার সুযোগ হয় না, সেই গভীরভাবে দেখার সুযোগগুলো আপনারা করে দেন। চমৎকার চমৎকার বিষয়ের আঙ্গিকে আরো একটি পরিবেশন, এবং এটিও আপনারা বাংলাদেশের নেদারল্যান্ডস এমবাসি যে রয়েছে, বাংলাদেশের দূতাবাস রয়েছে নেদারল্যান্ডসে, তাদের জন্য আপনারা তৈরি করেছেন। এবং খুব ছোট্ট ছোট এই ধরনের কাজগুলোই কিন্তু আসলে বদলে দেয় যে বাংলাদেশকে আমরা আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে মানুষ দিয়ে, খাবার দিয়ে, আমাদের প্রতিদিনকার কাপড় চোপড় পরা বা
এই যে ছোট ছোট বিষয়গুলো যেটি আসলে আমাদের বাঙালি করে তোলে, আমাদের বাংলাদেশী করে তোলে, সেটি যে আপনারা তুলে ধরছেন, এটি একটি চমৎকার পরিবেশনা। আমার বিশেষভাবে ধন্যবাদ আসলে আপনাদেরকে এভাবে এই বিষয়গুলোকে তুলে আনার জন্য। আমি এ পর্যায়ে আরিফ আপনার কাছে যে প্রশ্নটি করব যে আমরা তো ঐতিহ্যের বিষয়গুলো নিয়ে কথা বলি, ভাবি, হ্যাঁ, অনেকেই বলেন, কিন্তু একটু দুঃখবোধের জায়গা থেকেও আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনারা কি ভাবেন, কারণ আপনারা তো আগামী প্রজন্ম, আপনারা আরো ভালোভাবে বলতে পারবেন যে এগুলো তো সেলুলয়েডে হয়, কিন্তু বাংলাদেশের যে অনেক পুরনো হেরিটেজ গুলো, যে ঐতিহ্যগত জায়গাগুলো, যেহেতু আপনি অ্যানথ্রোপোলজির স্টুডেন্টও, সেদিক থেকেও আপনাকে আমি প্রশ্নটি করব যে সেটি সংরক্ষণের ক্ষেত্রে আসলে আমরা কতটা সচেতন অথবা কতটা উদাসীন, এটি যদি আপনি আমাদেরকে বলেন। না, আমার যেটা মনে হয় যে আমরা একদমই সচেতন নই, উদাসীন, এবং এইখানটাতে আসলে দুই দিক থেকে বলতে পারি। প্রথমটা বলি যে পৃষ্ঠপোষকতা, এটা খুব জরুরি আমাদের এখানে। আপনি যেই ধরনের কাজগুলো দেখলেন, এই কাজগুলোর ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে নেদারল্যান্ড এম্বাসি অথবা শ্রীলঙ্কান এম্বাসি। কেন? কারণ হচ্ছে আমি কিন্তু ওই স্কোপটা পাচ্ছি এখানে কাজ করার, সো আমি আমার ফিলসফিটাকে ফ্লো করাচ্ছি আমার কাজের ক্ষেত্রে, এবং আজ থেকে 20 বছর পরে হয়তোবা সন্দেশ আপনি প্রপারলি পাবেনই না। সেক্ষেত্রে এই এই ডকুমেন্ট থেকে আপনাকে জানতে হবে, ও আচ্ছা, এরকম সন্দেশ একসময় হতো নকশাওয়ালা, কিন্তু এখন সব প্লেন জেনরিক। ঠিক একই রকম ভাবে অন্য আরো যদি 10টা জায়গা থেকে এই ধরনের পৃষ্ঠপোষকতা পাওয়া যেত, বা এই ধরনের ভিশনারি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি থাকতো, তাহলে কিন্তু এটার একটা মানে ট্র্যাডিশন চলতো, এবং আমার মতো আরো 10 জন এই কাজগুলো করতো। ঠিক একই রকম ভাবে আপনি আর্কিটেকচারাল যে ডিজাইন, সেটার ক্ষেত্রে যদি আপনি দেখেন যে ঠিক কয়জন, এই যে এত এত বিল্ডিং হচ্ছে ঢাকা শহরে, মানে আপনি দম নিতে পারবেন না, বাট ক্যান ইউ সি এনি বিল্ডিং যেখানে আসলে প্রপারলি নেচারটাকে জায়গা দেওয়া হয়েছে? হয় না, কারণ আমাদের কিন্তু ওই পৃষ্ঠপোষকতা নাই এবং আমাদের ওই ভিশনটা নাই। আমি গতকাল সিরাজগঞ্জ গিয়েছিলাম, এবং সেখানে আমার এক বন্ধু একটা বাড়ি ডিজাইন করেছে, এবং সেখানে আমি দেখলাম যে ওই ঘরটাতে একটা স্পেস সে তৈরি করেছে, যেখানে রাত্রিবেলা আপনি চাঁদ মধ্য আকাশ থেকে যখন একবারে ডুবে যাবে, ওই পুরো সার্কেলটা দেখতে পাবেন। তারপর সপ্তর্ষি মন্ডল আসবে আপনার চোখের সামনে, আপনি সেটাও দেখতে পাবেন। তারপরে একসময় সূর্য আসবে, সেটাও দেখতে পাবেন। সো ইউ ক্যান সি অল দ্য ন্যাচারাল চেঞ্জেস। কিন্তু ওই একটা জায়গায় যদি স্পেসটা সে না রাখতো, তাহলে কিন্তু আমি প্রকৃতিকে এভাবে দেখতাম না। ঠিক ওই যেখানটাতে বসেছিলাম আমি, ওখানে বর্ষাকালে গেলে আমি এক রূপ দেখবো, শীতকালে গেলে আরেক রূপ, বসন্তকালে গেলে আরেক রূপ। সো এই এই যে স্পেসটা দেয়া, এখন সেটা আসলে কে দিয়েছে? যে বাড়িটার জন্য জায়গা দিয়েছে, সে কিন্তু বলেছে হ্যাঁ তুমি যেভাবে মন চায় ডিজাইন করো, আমি এখানে কোনো হাত দেব না। ঠিক একই রকম ভাবে এখন দেখা গেল তার ছেলে এসে যদি বলে যে না, আমি এই স্পেসটা চাই না, এটা জায়গা নষ্ট করছে, এখানে আরেকটা বিল্ডিং তোলো, এই আকাশ টাকাশ দেখা লাগবে না। তো তখন কি হবে? তখন আসলে এই বিল্ডিং এর যেই একটা এনার্জি ছিল, ফিলসফি ছিল, সেটা চিরতরে শেষ হয়ে গেল। ঠিক একই রকম ভাবে এখন শুনছি টিএসসি থাকবে না। ঢাকা ইউনিভার্সিটিতে মঙ্গল শোভাযাত্রা যেখান দিয়ে হতো, সেখান দিয়ে এখন উঁচা লম্বা হচ্ছে ফ্লাইওভার চলে যাচ্ছে, এক্সপ্রেসওয়ে চলে যাচ্ছে। তারপর আমাদের যত মন্দির, পুরাতন মসজিদ, এই সমস্ত কিছু আসলে সংরক্ষণ করার কোনো ধরনের কোনো প্ল্যান নাই, কোনো পৃষ্ঠপোষকতা নাই। আমি পুরান ঢাকার কথাই বলি। পুরান ঢাকায় গেলে আপনি আজকে যান, এরপরে আগামী 10 বছর পরে আবার আসেন, এসে দেখবেন যে এই 10 বছর আগে যা দেখে গেলেন, 10 বছর পরে আপনি সেটা দেখতে পাবেন না। সেখানে লাইফ বয়ের বড় বিজ্ঞাপন থাকবে বিল্ডিং এর মধ্যে, নতুন বিল্ডিং এ, পুরাতন বিল্ডিং তো পাবেনই না আপনি। তো আমার মনে হয় যে এইখানটাতে আমাদের আমরা শুধু মানে উন্নয়ন একটা ডিফারেন্ট সংজ্ঞায়ন দাঁড় করিয়েছি আমরা। আমার মনে হয় এটাকে ঐতিহ্য, তারপর কালচার, ল্যাঙ্গুয়েজ, সবকিছুকে মিলিয়ে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং দাঁড় করানো দরকার, এবং এক্ষেত্রে আমাদের কথা বলা দরকার, আমাদের এটা নিয়ে চর্চা করা দরকার, এবং আমাদের নতুন প্রজন্মের কাছে এই বিষয়গুলো অনেক বেশি পরিষ্কার করে বোঝানো দরকার যে দিস ইজ কল্ড like tradition or culture or heritage, and this is like understanding, this is the philosophy of life. মানে লাইফ শুধুমাত্র আসলে মানে ওয়ান ডাইমেনশন না, it has different dimension. এই ডাইমেনশন গুলো যদি আমরা ওদের বোঝাতে না পারি, তাহলে কিন্তু দিন দিন
এটা ওদেরকে দোষ দিতে পারবো না, এই দোষগুলো আমাদের, কারণ আমরা তাদের কাছে আমাদের এনার্জিটা পাস করতে পারিনি। না, তো একদম আমি ঠিক। যেমন আপনি যদি ইউরোপে আসেন, ইউরোপ কেন আসলে এত সমাদৃত? কারণ তারা তাদের হাজার বছরের পুরনো যে ঐতিহ্য, সেটি কিন্তু তারা বিভিন্ন জায়গায় আবিষ্কার করতে পেরেছেন। তার মানে কি শুধু কি বিল্ডিং এ তা নয়, একটি আর্কিটেকচারাল প্ল্যাটফর্ম তৈরি করা শুধু নয়, তারা যে যে জায়গায় তাদের কালচারাল বা হেরিটেজের ফুটপ্রিন্ট বলি আমরা, সেই ফুটপ্রিন্ট গুলো খুঁজে পেয়েছে, সেই পদচিহ্ন কিন্তু তারা সেটিকে খুব ভালোভাবে রেকগনাইজ করেছে। যেমন ইউকে তে আমরা যেটা করি যে এটাকে একটা ব্লু প্ল্যাঙ্ক বলে, যে 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 বিল্ডিং গুলোতে বা যে যে অংশে কোনো বিখ্যাত রাইটার, কোনো বিখ্যাত সায়েন্টিস্ট বা যে কোনো বিখ্যাত পলিটিশিয়ান যেই হোক না কেন, কোনো ঐতিহাসিক কোনো ঘটনা ঘটেছে, সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সেটাকে তারা ব্লু প্ল্যাঙ্ক হেরিটেজ হিসেবে হুম দেখাচ্ছে, যে এই এই বিল্ডিংটি আজ থেকে এভাবে হলো। এইখানে যেমন একটা জায়গায় আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম বোমাটি যেখানে পড়েছিল, সেই জায়গাটিকে তারা ব্লু প্ল্যাঙ্ক করে বলেছে যে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম বোমাটি পড়েছে। এবং এটি কিন্তু খুব যে খোলা একটি জায়গা, অনেক মানুষ যায় সেটি নয়, কিন্তু একটা অসম্ভব প্রত্যন্ত একটা কোনায় আমাদের শহরের এই জায়গাটি আছে, কিন্তু কে একজন মানুষও যদি হেঁটে যায়, সেও জানতে হুম পারবে যে এই অংশটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এবং আপনি যেটা বললেন যে পুরনো ঢাকার আমাদের হাজার বছরের ঐতিহ্য আছে। আমার জন্ম পুরান ঢাকায়, এবং আমি যে কারণে আমি নিজে বারবার বলি আর কি, যে ওই জায়গায় আমি গেলেই যে আমাদের যে ঐতিহ্যের যে বিষয়টি আমি বলি, ঢাকা শহরে ঐতিহ্য লালিত যদি কোনো অঞ্চল থাকে বা এলাকা থাকে, সেটি কিন্তু পুরান ঢাকা। এবং সেখানে যে বিভিন্ন সময়ের যে তুলে আনা, বিভিন্ন সময়ের যে আপনি একটা আভাস পাবেন, এক ধরনের আস্বাদন করতে পারবেন, এটি কিন্তু আসলে প্রত্যক্ষভাবে সেখানে হয়েছে। এবং আসলেও দুঃখের বিষয় যে আমরা যদি এটিকে সংরক্ষণ করতে না পারি এবং যথাযথ নীতি এবং নির্ধারণী পর্যায় থেকে যদি সেই সদিচ্ছাটুকু না থাকে, তাহলে আসলে কখনোই উন্নয়ন যাই বলি না কেন, সেই উন্নয়ন আসলে সুদূর প্রসারী প্রভাব রাখে না। এবং আরেকটি কথা আপনি বলেছেন টিএসসির কথা, এবং একইভাবে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমি। টিএসসির এই যে ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেটিও যেমন আমার কাছে মনে হয় যে প্ল্যানিং এর ক্ষেত্রে আরেকটু আরেকটু মানুষের মানে সবার একটু দৃষ্টিভঙ্গি নেওয়া দরকার ছিল। যেহেতু আপনি ঐতিহ্যের কথা বললেন এবং আপনি বললেন যে সংরক্ষণের বিষয়টি, আপনার আরেকটি কাজ আছে, সেটি হচ্ছে কাচ্চি নিয়ে। আমরা এর আগেও এই কাচ্চি নিয়ে কথা বলেছি। এবং এই যে ঐতিহ্য সংরক্ষণের বিষয়, এবং সেটি কয়েকটি কাজ আপনারা খাদ্য নিয়ে করেছেন, এবং আরেকটি কাজ আমরা দেখব কিছুক্ষণের মধ্যে। এর আগে যে কথাটি আপনি বললেন, আরেকটু আপনার কাছ থেকে শুনতে চাই যে ফিল্মিং মেকিং এর বিষয় থেকে বা ফিল্ম মেকারের পর্যায় থেকে আপনারা তো এটিকে চেষ্টা করছেন যে ফিচারের মাধ্যমে, ডকুমেন্টারির মাধ্যমে অথবা কোনো একটা ফিল্মের মাধ্যমে তুলে আনতে। বাট আসলে আপনি সমাধানটা কি দেখেন? কি করা যেতে পারে বলেন তো? যে আমরা যদি আমাদের এই ঐতিহ্যকে সংরক্ষণ করতে চাই, তাহলে আসলে একটা বা দুইটা কি করলে আপনার কাছে মনে হয় যে এটার সুদূর প্রসারী প্রভাব থাকবে? আহ, আমার যেটা মনে হয় এটা খুবই কালেকটিভ হওয়া উচিত। আমরা তো শুধু বলি যে সরকার পর্যায় থেকে ইনিশিয়েটিভ নিতে হবে, এছাড়া হবে না, কিন্তু আমার মনে হয় বিষয়টা এমন না। যেমন আপনি তো অবশ্যই চিনবেন শেফিল্ড সিটি, যেটাতে আমি গিয়েছিলাম 2010 সালে। তো ওখানে গিয়ে আমি যখন দেখলাম যে এই ওই সিটিটার মধ্যে ঢোকার সাথে সাথে আমি বুঝলাম যে সামথিং ইজ ডিফারেন্ট হিয়ার। এবং পরবর্তীতে যখন আরো অনেকের সাথে মিশলাম, খোঁজ খবর করলাম, তখন দেখলাম যে এই শহরটা যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে। এই শহরের কোনো কিছু ডিস্ট্রয় করবে না, কারণ আহ, যারা ওখানকার অধিবাসী তারাই এটা হতে দেবে না, তারাই এটা চাবে না কখনো। তো আমার মনে হয় যে হ্যাঁ, অনেক তো বলাই যায়, বড় বড় টক শো গুলোতে সবাইকে সমালোচনাই করেন, কিন্তু একটা ব্যাপার কেউ বলেন না, যিনি ওই কথাগুলো বলছেন তিনিও হয়তো বা বাসায় গিয়ে অথবা বাসায় থেকে আসার আগে ওই বাড়ির 2 ইঞ্চি জায়গা ছাড়া নিয়ে পাশের বাড়ির বাড়িওয়ালার সাথে ঝগড়া করে আসছে যে আমি 1 ইঞ্চিও ছাড়বো না। সো এইটা কিন্তু আমাদের বাঙালিদের সব থেকে বড় সমস্যা। আমরা আমরা অনেক অনেক বড় বড় কথা বলি, কিন্তু নিজের বেলায় আমরা 1 ইঞ্চিও ছাড় দিই না। সো এইটাকে আমি অ্যাড্রেস করতে চাই, এবং আমি আমার পার্সোনাল জায়গা থেকে বলছি যে হ্যাঁ, আমি আমার ফিল্ম মেকিং এর ক্ষেত্রে এই কন্ট্রিবিউশনটা আমি করছি, কিন্তু এই করাটা কিন্তু সহজ না। এই করাটা করতে গিয়ে আমাকে অনেক লাক্সারি ছাড়তে হচ্ছে, আমাকে অনেক বার্ডেন নিতে হচ্ছে, কারণ আমি সো কল্ড কমার্শিয়াল কাজ কম করছি। একদমই যে করছি না তা না, কিন্তু আমি চেষ্টা করছি যে, যেমন আমাকে যদি লক্ষ কোটি টাকা দেওয়া হয় আমি ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাড করবো না। কেন করবো না? বিকজ আই ডোন্ট বিলিভ ইউনো যে মানে রং আসলে
এটা হচ্ছে গিয়ে যেভাবে ইন্টারপ্রেট করা হয়, আমি সেটাতে বিশ্বাস করি না। যে কারণে আমি আসলে আমার কাজের মূল প্রোটাগনিস্ট সবসময় থাকে ফিমেল, মা থাকে, না হলে কন্যা থাকে, না হলে মেয়ে থাকে। কেন থাকে? কারণ এই জায়গাটা একদমই ভয়েসলেস, এবং আমরা একটা স্টেরিওটাইপিক্যাল হেজিমনিক একটা আন্ডারস্ট্যান্ডিং রেডি করে দিয়েছি, যেটা ইনফ্যাক্ট আমাকে আমার এভরিডে লাইফে আমার মায়ের ক্ষেত্রেও ফেস করতে হয়। আমি যদি কখনো রান্নাঘরে গিয়ে চেষ্টা করি একটা ডিম ভাজবো, আমার মা কিন্তু আমাকে এখনো বলে যে তুমি রান্নাঘর থেকে বেরো, এটা তোমার কাজ না। কিন্তু ইটস নট লাইক দ্যাট। আমি 1 বছর ছিলাম কোরিয়াতে, এবং সেখানে আমাদের ফিলসফি ছিল, কারণ এটা ফিল্ম স্কুল, ইউ হ্যাভ টু কুক বাই ইউর ওন। ওখানে তোমাকে কেউ রান্না করে দেবে না, এবং ছেলে মেয়ে ডাজন্ট ম্যাটার। এবং তাদের আসলে ওই আন্ডারস্ট্যান্ডিংটাই নাই যে ছেলে রান্না করবে, এটা মেয়েদের কাজ। এই আন্ডারস্ট্যান্ডিংটাই নাই। এখন আমার কথা হচ্ছে যে এই যে সোশ্যাল প্রোগ্রেশন, এটা কিন্তু একদিনে হয়নি। এটা নিশ্চয়ই একটা সময় ছিল যখন মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা বাদ দিলাম, পুরুষতন্ত্র অন্তত সারা পৃথিবীতেই একই রকম ভাবে শিকড় গেড়ে কেটে তারপরে একটা জায়গায় নিয়ে আসছে। কারণ আমাদের এখানে এটা কেন হচ্ছে না? সো এই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা যারা প্রত্যেকের জায়গা থেকে যদি একটু করে কন্ট্রিবিউট করতে পারি, লাইক ইউ আর ডুইং দ্য সেম থিং, এই ধরনের ডায়ালগস গুলো আজকে যারা দেখছেন তারা নিশ্চয়ই যদি একটু হলেও আমার কাজ তারা ইম্প্যাক্ট হন, বা আমার কথা শুনে তাদের যদি মনে হয় যে না, এই ছেলেটা যা বলছে এই কথাগুলো একটা নেওয়া যায়, এগুলো হয়তো ভাবিনি কখনো, মেবি যেই বাড়িওয়ালাটা দেখছেন সে হয়তো বা তার পাশের বাসার লোকটার সাথে আগামীকাল ঝগড়াটা করবেন না, যে যাক এই ছেলেটা বলছে আমি চেষ্টা করি 1 ইঞ্চি ছাড় দিতে, কারণ রাস্তা হলে তো দুজনে নিলাম। সো আমার মনে হয় যে বৃহত্তর জায়গায় আঙ্গুল তোলার আগে ক্ষুদ্র মানে নিজের দিকে আঙ্গুল তোলা উচিত, এবং ম্যাক্রো থেকে আমরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে আরো বড় সলিউশনের দিকে যেতে পারবো। আমি এটা বিশ্বাস করি। খুবই চমৎকার আপনি সলিউশন দিয়েছেন যে আমাদের নিজেদের পশ্চাৎপদতা যদি আমরা নিজেরাই বুঝতে না পারি, এবং এটি কাটিয়ে ওঠার ক্ষেত্রে এই যে স্বতন্ত্র এবং ধারায় যেভাবে আপনি ফিল্ম বানাচ্ছেন, একইভাবে যে স্বতন্ত্র চিন্তাগুলো আপনি আপনার ফিল্মে নিয়ে আসছেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে বড় কথা যেটা, আপনার মধ্যে আমি একজন নারীবাদী মানুষকে আবিষ্কার করছি। এবং অনেকে মনে করেন যে নারীবাদ শুনে হয়তো চমকে উঠবেন, কি বলছেন নারীবাদী পুরুষ, কিন্তু পাশ্চাত্যে ফেমিনিস্ট মেন ইজ আ ভেরি ভেরি ওয়াইডলি অ্যাকসেপ্টেড কনসেপ্ট, যেখানে আমরা বলে থাকি যে নারীবাদী পুরুষ না হলে, নারীবাদী মানে হচ্ছে নারী পুরুষের সমতায় যিনি বিশ্বাসী, এবং তাদের রোল যে দুজনেরই সমান এবং দুজনকেই যে একই কাতারে দাঁড় করানো যায়, সেটি কিন্তু আসলে নারীবাদ বিশ্বাস করে। এবং একজন নারীবাদী মানুষ তিনি কিন্তু পুরুষ কিংবা নারী নন। তো কাজী আরিফ, আপনার সাথে কথা বলে কিন্তু আমি সেই রিয়েলাইজেশনটাই আমার হলো। আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, এবং এই 1 ঘন্টায় আমি চেষ্টা করেছি যে আপনি ঐতিহ্য নিয়ে যে কাজগুলো করেছেন, আপনি সামাজিক বার্তাগুলো যেভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন আপনাদের নিজেদের সামাজিক দায়বদ্ধতা থেকে, এবং একটি প্ল্যাটফর্ম যেভাবে আপনারা তরুণ প্রজন্মদের জন্য তৈরি করেছেন, অনেকটা স্টার্ট আপ প্রসেস, কিন্তু তারপরেও আপনারা এক ধরনের বৃহৎ পরিসরে কাজ করার চেষ্টা করছেন, যেখানে আপনারা নতুন প্রজন্মের যারা তরুণ নির্মাতারা রয়েছেন তাদেরকে যেন আপনারা উৎসাহিত করতে পারেন, এবং আপনাদের নিজেদের একটা স্কুল অফ থট যেটা আপনারা গ্র্যাজুয়ালি ডেভেলপ করছেন, এবং এটার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার আরেকটি কাজ, এবং এই কাজটি হচ্ছে আমার খুবই প্রিয় একটি বিষয়, কাচ্চি নিয়ে, আমি সেটি তাদেরকে একটু দেখাতে চাই, তারপরে আমরা অনুষ্ঠানের শেষ কথাগুলো বলবো।
খিদে পেয়ে গেল। আরিফ, একদম। আমি আমি এই যে বললাম যে আমাদের যে ঐতিহ্য সেটি তো একদিনে গড়ে ওঠেনি। হাজার বছরের ঐতিহাসিক যে ধারাবাহিকতা সেটিরই আসলে আমাদের বর্তমান রূপটি আমরা একে একে দেখেছি, এবং এটা যে এক ধরনের আর্ট, এবং আমাদের খাবারগুলোর মধ্যে যে আর্টিজানটি দেখা যায় সেটি যে আপনারা কি চমৎকার ভাবে তুলে আনেন। আমি আসলেও এরকম আগে খুব কম কাজ দেখেছি যে বাংলাদেশের পক্ষে করা হয়ে থাকে। এটি এটি চমৎকার চমৎকার একটি পরিবেশনা। এবং ওই যে বললাম যে আমাদের রেফারেন্স পয়েন্ট গুলো আসলে তৈরি হয়নি, কিন্তু আমি আমার যারা ক্লায়েন্টেল রয়েছেন অথবা আমার যারা কলিগ রয়েছেন তাদের সাথে যদি শেয়ার করি বাংলাদেশ আসলে কি, বাংলাদেশ বলতে আমি কি বুঝি, তাহলে কিন্তু এই বিষয়গুলো দিয়ে আমি বাংলাদেশকে চেনাতে পারি খুব সহজেই। এর মানুষ, এর খাদ্যাভ্যাস, এর পোশাক, হ্যাঁ, এর এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিগুলোই কিন্তু আসলে আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আরিফ, আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনার আগামী যে প্রজেক্ট গুলো রয়েছে সেটি আসলে কি, খুব দ্রুত যদি আমাদের দর্শকদেরকে বলেন। আমি আসলে মানে গুপি বাঘা অনেক কাজ করছে সামনে, তো এর মধ্যে সব থেকে আমার মনে হয় যেহেতু সময় কম, খুব অল্প কথায় যেটা বলতে পারি সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা হবে, আমরা কিছু কন্টেন্ট আমাদের গুপি বাঘা থেকে করছি, এবং আমরা এটার নাম দিয়েছি আদার স্টোরিজ, যেখানে আসলে মানে যেই ভয়েস গুলো শোনানো উচিত, মানুষের কাছে পৌঁছানো উচিত, এবং যেই ধরনের কাজগুলো আপনারা দেখলেন এটার জন্য কন্টিনিউয়াসলি আমরা করতে পারি বছর ব্যাপী, মাস ব্যাপী, সেইটার জন্য আমরা বেশ বড় একটা টিম রেডি করছি, এবং আমরা ওয়ার্কশপ করছি, আমরা টিম ওয়ার্ক করছি, এবং অনেকে এইখানে জয়েন করছে টু প্রডিউস লাইক থাউজেন্ডস অফ কন্টেন্টস। এবং আজকের অনুষ্ঠান থ্রুতে আমি বলতে চাই যারাই দেখছেন, এটা একটা ওপেন প্ল্যাটফর্ম। কেউ যদি এখানে অংশগ্রহণ করতে চান, সেটা যেখান থেকেই হোক, পৃথিবীর যে প্রান্ত থেকেই হোক, শুধু বাংলাদেশ কোনো না কোনো ভাবে রক্তে থাকলেই হলো। তো আমরা চাই যে কোলাবোরেট করতে, এবং আমাদের গুপি বাঘার একটা স্ট্রেংথের জায়গা হচ্ছে যে আমরা কখনো ভাবি না যে লাইক আমরা শুধু আমরা, মানে আমরা ভাবি যে যার কাছেই রিসোর্স আছে, এবং সেটা শুধুমাত্র যে টাকাকেই আমরা রিসোর্স বলি তা না। কারো মাথায় বুদ্ধি আছে, কেউ লিখতে পারে, কেউ সুন্দর পড়তে পারে, কারো কাছে ইকুইপমেন্ট আছে, সো এই সবকিছু আমরা এক্সচেঞ্জ করতে চাই, এবং এভাবেই আমরা কাজ করি। তো যার কারণে আমরা আফগানিস্তানে কাজ করেছি, আমরা নেপালে কাজ করেছি, ইন্ডিয়াতে কাজ করেছি, বাংলাদেশে অসংখ্য কাজ করছি। এই সবকিছুই কিন্তু আসলে শুনলে মনে হবে যে ও মাই গড, এত টাকা দিয়ে ওরা কিভাবে কাজ করে। আসলে আমাদের এই কাজগুলোতে টাকার থেকে বড় হচ্ছে রিলেশনশিপ। মানে আমরা হচ্ছে মার্জ করি দ্য রিলেশন থ্রু আওয়ার রিসোর্সেস এন্ড ওয়ার্কস। সো এইটা একটা বড় কাজ হবে, এবং আমি জানি না এটা আমরা কতটুকু আসলে ক্যারি করতে পারবো, বাট ডেফিনেটলি আমাদের লাইক মাইন্ডেড পিপল অনেক বেশি দরকার হবে। তো আমি সবার কাছে বলবো যে ইফ ইউ ক্যান লাইক জয়েন, জাস্ট জয়েন আস। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আরিফ আমাদের সময় দেওয়ার জন্য। এবং এই একটি ঘন্টায় আপনার কাজের যে ব্যাপকতা সেটি আমরা ক্ষুদ্র পরিসরে তুলে ধরার চেষ্টা করেছি, এবং একই সাথে যে আড্ডায় আমরা বসেছিলাম ঐতিহ্যের ভাষা খোঁজার একটা ক্ষুদ্র প্রয়াসও বটে, সেটি আমরা চেষ্টা করেছি। দর্শক, আজ এই পর্যন্তই। আমরা ঐতিহ্য নিয়ে কথা বলেছি, ঐতিহ্য সংরক্ষণ কিভাবে করা যায়, ঐতিহ্যকে ধারণ কিভাবে করা যায়, যেটি আমাদের আত্মপরিচয়ে সগর্বে আমরা সকলের কাছে তুলে ধরতে পারি, সেটি কিভাবে করা যায় তার ক্ষুদ্র ক্ষুদ্র রসদ এই ছোট্ট পরিসরে আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আগামী সপ্তাহে আবার দেখা হবে।